17। নিঃশব্দে কাজ করছে তিন গোয়েন্দা। ওপরতলায় এলিজা আর নরিটা যে জেগে রয়েছে এ কথাটা কথাটা অবশ্যই মনে রেখেছে। আলমারির ভেতরে, ক্লোজেটের ডয়ারে, ক্যাবিনেটের উপরে সমস্ত জায়গা খুঁজছে। রান্নাঘর আর ভাঁড়ারে কোনো সূত্র পেল না। কাকতাড়ুয়াকে ধরতে যেটা সাহায্য করবে। চাকরদের ছোট সিটিং রুমেও কিছু মিলল না। বাকি রইল ওদের দুটো বেডরুম। একটা ঘরের ক্লোজেটে কিছু ইউনিফর্ম দেখা গেল, কিছু শার্ট প্যান্ট আছে, জ্যাকেট আছে, মোজা আছে, কিন্তু চটের বস্তাও নেই, কালো হ্যাটও নেই যা পরে কাকতাড়ুয়া সাজা যায়। নিউম্যান যদি কাকতাড়ুয়া নাই হয়ে থাকে, রবিন বলল, এখানে কেন খুঁজতে এসেছি আমরা? কারণ না খোঁজাটা বোকামি, জবাব দিল কিশোর। সব জায়গায়ই খুঁজতে হয়, কিছুই বাদ দেওয়া উচিত হবে না। এখানে কিছু পাওয়ার আশা করছি না, তবু দেখব। তারপর যাব বেসমেন্টে। বাড়িটা যেমন বিরাট, তার সেলারও তেমনি। কয়েকটা কামরায় ভাগ করা। একটাতে মদ রাখা হয়, একটা হলো ফার্নেস রুম, কয়েকটা আছে স্টোর রুম, আর একটা ওয়ার্কশপ। আগে আগে চলেছে কিশোর। মিসেস রোজারিওর ঘরের নিচের ঘরটায় চলে এলো। আগের রাতে এই ঘরের দরজা খুললেই লনে লোক বেরোতে দেখেছে সে। ওখানটায় বাইরের মাটি আর বেসমেন্টের মেঝে একই সমতলে। দেখছো? নরম গলায় বলে হাত তুলে দেখালো কিশোর। সিমেন্টের মেঝেতে টায়ারের দাগ। এখান দিয়ে ঠেলাটা বের করে নিয়ে গেছে কাকতাড়ুয়া। রবারের চাকা, মাটি বোঝাই করা হয়েছিল। ওই যে দেখো, মাটির ঢেলা পড়ে রয়েছে, কিন্তু এলো কোত্থেকে মাটি? অবাক হয়ে চারপাশে তাকাচ্ছে রবিন। চাকার দাগ ধরে এগোলো তিন গোয়েন্দা। দাগের পাশে পড়ে রয়েছে মাটির টুকরো। অনুসরণ করতে অসুবিধে হলো না। সরু একটা করিডোরে এসে ঢুকলো ওরা। অব্যবহৃত একটা স্টোর রুম আর ভারী কাঠের দরজাওয়ালা একটা ঘরের মাঝখান দিয়ে চলে গেছে পথটা। দ্বিতীয় ঘরটায় আলো জ্বাললো মূসা। ছাতে কিছু পাইপ দেখা গেল, ময়লা লেগে রয়েছে। গোস্ত রাখার ঘর ছিল এটা একসময়, বলল মূসা। রকিবিস মার্কেটে কোল্ড রুম দেখেছ না? ওরকম, অতটা বড় না আর কি। একটা বাড়ি ছিল তখন, রবিন বলল। ওয়াগনাররা সবাই যখন থাকতো এখানে। ভাবতে পারো, বাড়ির মধ্যে ব্যক্তিগত কোল্ড স্টোরেজ। সামান্য মাথা ঝোঁকালো কিশোর, তবে রবিনের কথায় বিশেষ কান দিল না। সন্তুষ্ট দেখাচ্ছে তাকে, যেন যা খুঁজতে এসেছিল পেয়ে গেছে। হাত তুলে করিডোরের শেষ প্রান্ত দেখিয়ে বলল, মাটি এসেছে ওখান থেকে। রবিন আর মূসাও তাকালো। করিডোরের শেষ মাথায় সিমেন্টের দেয়াল থাকার কথা, যেখানে সবখানেই সেরকম যেরকম আছে সেরকম কিছু নেই। তার জায়গায় যেন হা করে রয়েছে কালো একটা ফোকর খাইছে। ফিসফিস করে বলল মূসা, সুড়ঙ্গ। পকেট থেকে টর্চ বের করলো কিশোর। রান্নাঘরের ডয়ারে পেয়েছি, বলল সে। ভাবলাম কাজে লাগতে পারে, তাই নিয়ে এসেছি। আলো ফেললো সুড়ঙ্গে। বাবারে, বলে উঠল রবিন। কাঠের বিম পর্যন্ত লাগিয়ে দিয়েছে ছাতে, যাতে ধসে না পড়তে পারে। প্রচুর খেটেছে, খনির সুড়ঙ্গের মতো। মূসা বলল, তাহলে কাকতাড়ুয়া মিয়া এ কাজেই ব্যস্ত। কিন্তু কিন্তু থেমে গেল সে। কিন্তু কেন এরকম একটা কাজ করলো? কিশোর বলল, বোঝা যাচ্ছে না, তাই না? আরেকজনের বাড়ির নিচ দিয়ে সুড়ঙ্গ খোঁড়া, ধরা পড়ে যেতে পারত অচেনা হলে। তার মানে এ বাড়িরই কেউ, অনুমান করল মূসা। সে নিজে হয়তো কাকতাড়ুয়া নয়, তবে ওটার সঙ্গে হাত মিলিয়েছে নিউম্যানরা। নজরটা তো ওদের দিকেই যায়। কিশোর বলল, এই সুড়ঙ্গ কোথায় গেছে আন্দাজ করতে পারছি। দেয়ালটার দিকে তাকিয়ে রয়েছে রবিন। বাড়ির একপাশে রাস্তার দিকে মুখ করে রয়েছে ওটা। রাস্তার নিচ দিয়ে মসবি হাউসে চলে গেছে সুড়ঙ্গটা, বলল সে ফিসফিস করে। মসবি মিউজিয়ামে
ঢোকার প্ল্যান করেছে কেউ। চলোই না দেখি। ভেতরে ঢুকে পড়ল কিশোর। ডানে বাঁয়ে আলো ফেলছে। পেছনে ঢুকলো দুই সহকারী গোয়েন্দা। কারো মুখে কথা নেই। নরম মাটিতে জুতোর শব্দ হচ্ছে না। যতই এগোচ্ছে এক ধরনের ভেজা ভেজা গন্ধ বাড়ছে বাতাসে। পথ যেন আর ফুরাই না। অন্ধকার সুড়ঙ্গ ধরে যেন কয়েক যুগ চলার পর থেমে গেল কিশোর। থামতেই হলো, কারণ সামনে পথ রোধ করে দাঁড়িয়ে আছে সিমেন্টের দেয়াল। ছুঁয়ে দেখলো ওটা, কিল মেরে দেখলো নীরের মসবি হাউসের বেসমেন্ট। ফিসফিসিয়ে বলল সে, মিউজিয়ামের এই একটি মাত্র দিকে পাহারা নেই, তবে বার্গলার অ্যালার্ম সব জায়গায়ই আছে। রবিন আর মুসা দুজনেই মাথা ঝাঁকালো। টর্চটা রবিনের হাতে তুলে দিল কিশোর। ঘুরল তিনজনেই। ফেরার পথে এবার আগে আগে রইল রবিন। মুসা আগের মতোই মাঝখানে, কিশোর সবার পেছনে। অবিশ্বাস্য। ওয়াগনার হাউসের বেসমেন্টে ফিরে এসে বলে উঠল মুসা, এই সুড়ঙ্গ খুঁড়তে নিশ্চয় অনেক দিন লেগেছে, কয়েক মাস। এখন আমরা জানি। কিশোর বলল, এলিজাকে কেন ভয় দেখিয়ে তাড়াতে চাইছে কাকতাড়ুয়া? ওটার ভয় যে কোনো সময় বেসমেন্টে ঢুকে সুড়ঙ্গটা দেখে ফেলতে পারে সে, কিংবা রাতের বেলা জানালার বাইরে চোখ পড়লে কিছু দেখে ফেলতে পারে। সর্বক্ষণ তো আর হুঁশিয়ার থাকতে পারবে না কাকতাড়ুয়া। টর্চ নিভিয়ে দিল রবিন। করিডোর ধরে সিঁড়ির দিকে চলল তিন গোয়েন্দা। আরেকটা ব্যাপার বুঝতে পারছি এখন, আবার বলল কিশোর। রকি বিচে বাজার করতে যাওয়ার সময় এত আস্তে গাড়ি চালাচ্ছিল কেন ব্রড? মাটিতে বোঝাই ছিল গাড়িটা। সুড়ঙ্গের মাটি ঠেলা গাড়িতে করে নিয়ে গিয়ে ভরে রেখেছিল গাড়িতে। সেগুলোই ফেলতে গেছে। বাড়ির কাছাকাছি ফেললে লোকের নজরে পড়ে যাবে, এই ভয়ে সরিয়ে নিয়ে গেছে। পরিত্যক্ত কোল্ড স্টোরেজের কাছে এসে থমকে দাঁড়ালো মশা। নাক উঁচু করে বাতাস শুকতে লাগলো। বলল, কি যেন পুড়ছে। এই গন্ধ পাচ্ছ? সুইচ টিপে আবার আলো জ্বেলে দিল সে। ধোঁয়ায় ভরে গেছে পুরানো ঘরটা। এক কোণে স্তূপ করে রাখা পুরানো কম্বল, আর গোটা দুই রঙের টিন, ঢাকনা খোলা। চমৎকার, মশা বলল। কে ফেলে গেছে এখানে এগুলো? এগিয়ে গিয়ে লাথি মারল কম্বলের স্তূপে। ছড়িয়ে পড়ল কম্বল। ছিটকে গেল অগ্নি স্ফুলিঙ্গ। কয়েকটাতে লাফিয়ে উঠল আগুন। সাবধান! মোছার পেছনে আগুন দেখে চেঁচিয়ে উঠল রবিন। দৌড়ে গেল আগুন নেভাতে, মোছাকে সাহায্য করার জন্যে। কিশোরও গেল। হঠাৎ দরজার কাছে শোনা গেল খচখচে হাসি। চরকির মতো পাক খেয়ে ঘুরল তিনজনে। ওদের দিকেই তাকিয়ে রয়েছে কাকতাড়ুয়া। ছাতে ঝোলানো ইলেকট্রিক বাল্বের পরিষ্কার আলোয় বিকট লাগছে ওটার রং করা মুখ। একটা মুহূর্ত দাঁড়িয়ে রইল ওটা, তারপর হাত বাড়িয়ে চেপে ধরল ভারী দরজাটা। একটানে বন্ধ করে দিল। না না বলে চিৎকার করে উঠে দৌড় দিল মশা। প্রায় ঝাঁপ দিয়ে গিয়ে পড়ল দরজার উপরে। হ্যান্ডেল চেপে ধরে টান মারল। নড়ল না দরজা। এই শোনো শোনো, চেঁচাতে লাগলো মশা। শুনে যাও, খুলে দাও দরজাটা। হয়েছে, থামো। শান্ত থাকার চেষ্টা করছে কিশোর। চেঁচিয়ে লাভ হবে না, খুলবে না ও। আমাদেরকে আটকে রেখে গেছে ইচ্ছে করেই। কখনোই আর খোলার ইচ্ছে আছে কিনা তাই বা কে জানে। দরজার ভেতর দিকের হুড়কোটা পরীক্ষা করে দেখলো রবিন। আমাদের ভাগ্যই বলতে হবে, ওটা ভাঙা। ভাগ্য টাগ্য সব ফালতু কথা, কিশোর বলল। আসল ব্যাপার হলো, কাকতাড়ুয়াটা আমাদেরকে সুড়ঙ্গে ঢুকতে দেখেছে। আন্দাজ করে নিয়েছে আমরা অনেক কিছু জানি। হুড়কোটা ভেঙেছে, তারপর আগুনের টোপ দেখিয়ে আমাদেরকে এখানে এনে ভরেছে। আর আমরাও বোকা গাধা, তিক্ত কণ্ঠে বলল মুসা। তার টোপ দেখে মজে গেলাম। বাড়িটা এখন পুড়ে না গেলেই হয়। পুড়বে না, এই সুবিধেটাই তো নিতে চেয়েছে কাকতাড়ুয়া। এই ঘরে আমাদের আটকে চুপ করে রাখতে চেয়েছে। যতই চেঁচাই দরজা ধাক্কায় কেউ শুনতে পাবে না। এখানে যে আগুন লেগেছে বাইরের কেউ দেখতে পাবে না। এই পাইপগুলোতে যদি বাড়ি মারি বাড়ি মারি বাইরের ঘরে কি ওই আওয়াজও যাবে না? পাইপ তো শব্দ বয়ে নিয়ে যাওয়ার ওস্তাদ। মাথা নাড়ল কিশোর। বাইরের ঘরের সঙ্গে এই পাইপের যোগাযোগ নেই। কোনো একটা রেফ্রিজারেশন ইউনিটের সঙ্গে যুক্ত ওগুলো। বাইরে কোথাও আছে ওটা। বাড়ি মারলেও কেউ শুনবে না, তবে বেসমেন্টের কাছাকাছি থাকলে
শুনতে পারে। ধপ করে মেঝেতে বসে পড়ল মূসা। তাহলে কাকতাড়ুয়াটা আমাদের ভালো মতোই আটকে রেখে গেল, আর কোনো দিন বেরোতে পারবো না। তা বোধহয় রাখতে পারবে না। খোঁজাখুঁজি শুরু হবেই। নিজেকেই যেন ভরসা দিল কিশোর। সাইকেলগুলো ফেলে এসেছি আমরা এলিজার গাড়ির পাশে, তার চোখে পড়বেই। চোখে পড়লেই কি আর এখানে আসবে? ফুস করে নিঃশ্বাস ফেলল রবিন। এই মাটির তলার ঘরে, মাকড়সার মধ্যে? কথাটা ভেবে দেখল কিশোর। না, তা আসবে না। বিষণ্ণ শোনালো তার কণ্ঠস্বর। সাইকেলগুলো দেখলে ভাববে ডক্টর রেনের সঙ্গে রয়েছি, আর নিউম্যানদের চোখে যদি পড়ে তাহলে কি করবে আল্লাহই জানে। ওরা সাহায্য করতে আসবে বলে মনে হয় না। চুপ হয়ে গেল তিনজনেই। ভাবছে, একসময় অসহ্য লাগছে ওই নীরবতা। মেরি চাচি জানে আমরা কোথায় এসেছি। অবশেষে নীরবতা ভাঙল কিশোর। বরিস আর রোবারকে পাঠাবে খোঁজ নিতে। ক্যাপ্টেন ইয়ান ফ্লেচারকেও ফোন করতে পারে, তবে সেটা অনেক সময়ের ব্যাপার। আবার চুপ হয়ে গেল সে। অন্য দুজনও কোনো কথা বলল না। তিনজনের মনেই একটা ভাবনা, ততক্ষণে ঘরে বাতাস থাকবে তো, নাকি উদ্ধারকারী দল এসে দেখবে তিনটে লাশ পড়ে রয়েছে মেঝেতে, অক্সিজেনের অভাবে শ্বাসরুদ্ধ হয়ে মৃত। শামুকের মতো ধীর গতিতে যেন এগোতে লাগলো সময়। একটা দীর্ঘ সেকেন্ডের পর আরেকটা সেকেন্ড, এমনি করে যেন বহুযুগ পরে কাটলো একটা ঘন্টা। পেটে মোচড় দিতে আরম্ভ করেছে কিশোরের। বাতাসের কথাই শুধু ভাবছে, খিদের কথাটা ভুলে গিয়েছিল। হঠাৎ যেন মৃদু কেঁপে উঠল ঘরটা। কি হলো? শুয়ে পড়েছিল, ঝট করে উঠে বসলো মুক্তা। ভূমিকম্প আর কি। হাত উল্টালো রবিন। চমৎকার। পিছিয়ে গিয়ে দেয়ালে হেলান দিল মোসা। সামান্য যেটুকু আশা হয়েছিল তাও উবে গেল। একেই বলে কপাল। বন্ধ ঘরে আটকে থেকে শুধু বাতাসের অভাবে মরাই নয়, একেবারে জীবন্ত কবর দিয়ে ফেলার ব্যবস্থা। প্রকৃতিও আমাদের সঙ্গে বিরোধিতা শুরু করলো নাকি? আবার গড়িয়ে চলল যেন সময়ের শামুক। সেকেন্ড গেল, মিনিট, তারপর ঘন্টা। কল্পনা করছি নাকি সত্যি? রবিন বলে উঠল। বাতাস খারাপ হয়ে আসছে, কি জানে। কিশোর বলল। তবে থেমে গেল সে। মুহূর্তের জন্যে দম বন্ধ করে ফেলল। কি ব্যাপার? ফিসফিসিয়ে বলল সে। অন্য দুজনও কান পেতে শুনল। দরজায় থাবা মারছে না তো? মশার প্রশ্ন। উঠে দরজার দিকে এগোলো সে। এই, চিৎকার করে বলল, আমরা এখানে আছি, আটকা পড়েছি। পাল্লায় কিল মারতে শুরু করলো। জুতো খুলে ফেললো কিশোর। সেও এসে দাঁড়ালো দরজার কাছে। জুতো দিয়ে দমাদম বাড়ি মারতে শুরু করলো পাল্লায়। রবিনও উঠে এলো। একসঙ্গে চেঁচাতে শুরু করলো তিনজনে। অবশেষে ঝটকা দিয়ে খুলে গেল কোল্ড রুমের বিরাট দরজা। লম্বা একজন লোক দাঁড়িয়ে রয়েছে। মাথায় ঝাঁকড়া সাদা চুল। অনবরত রোদে থেকে থেকে সুটকেসের চামড়ার মতো টান হয়ে গেছে যেন হাত আর মুখের চামড়া। নাকের দুপাশ থেকে অনেকগুলো গভীর রেখা গিয়ে মিশেছে ঠোঁটের কোণে। তার হাত আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে এলিজা ওয়াগনার। গড, লোকটা বলল, আমার মনে হচ্ছিল তোমরা এখানেই কোথাও আছো। ঢুকতে দেখেছিলাম, কিন্তু বেরোতে দেখিনি। ক্লান্ত হাসি হাসলো কিশোর। বেরিয়ে এলো করিডোরে। ভালোই হয়েছে। রহস্যময় লোকেরা যখন বাড়ির উপর চোখ রাখে তখনও উপকার হয় মাঝে মধ্যে। রহস্যময় লোক? না, কোসকালো এলিজা। ও রহস্যময় নয়, আমাদের পুল মেরামত করে। জন ডিলন। যাই হোক, ব্যাপারটা কি বলবে? ঘটছে কি এখানে? ব্র্যাড আর নরিটাও নেই। ঘুম থেকে উঠে দেখি পুরো বাড়িটা খালি। ও চলে গেছে তাহলে? তার মানে ওদের কাজ শেষ। ইশারায় সুড়ঙ্গ মুখটা দেখালো কিশোর। তাকালো ডিলন। তাহলে ওখানেই গেছে সুড়ঙ্গ, মসবি হাউসে, বলে টর্চ জ্বালালো কিশোর। এগুলো সুড়ঙ্গের দিকে। পিছন নিল রবিন, মুসা আর ডিলন। একটা মুহূর্ত দাঁড়িয়ে থাকলো এলিজা। দ্বিধা করলো, তারপর চেঁচিয়ে উঠল, না না, আমাকে ফেলে যেও না, আমিও যাব। তাহলে জলদি এসো, হাত নেড়ে ডাকলো ডিলন। চারজনের মধ্যে রবিন ঢুকলো সবার পেছনে। তার পেছনে রইল এলিজা। সুড়ঙ্গের শেষ মাথায় পৌঁছার আগে কেউ কথা বলল না। বিরাট একটা ফোকর দেখা গেল কংক্রিটের দেয়ালে। বাতাসে বারুদের কড়া গন্ধ। ডিনামাইট, বাতাস শুকে বলল ডিলন। ডিনামাইট দিয়ে ভেঙেছে, শক্ত হয়ে গেছে তার বাদামি লম্বাটে মুখটা। হ্যাঁ, একমত হয়ে বলল কিশোর। কাঁপুনিটা টের পেয়েছি, তখন ভূমিকম্প মনে করেছিলাম। নিশ্চয় বিকেল 5টার পর ফাটিয়েছে।
গার্ডেরা বাড়ি চলে যাওয়ার পর পুকুরটা দিয়ে মসবি হাউসের পাতার ঘরে ঢোকা যায়। ঢুকলো ওরা। টর্চের আলো ফেলে সুইচ বোর্ডটা খুঁজে বের করলো কিশোর। সুইচ টিপে আলো জ্বাললো। নানা রকম বাক্স স্তূপ করে রাখা হয়েছে। বেসমেন্টে একটা ফার্নেস রুম আছে। আরেকটা ঘরে রয়েছে মেশিনপত্র। যেসব ঘরে ছবি টবি রয়েছে সেসব ঘরের তাপমাত্রা একই রকম রাখার ব্যবস্থা। দ্রুত একবার চারপাশে চোখ বুলিয়ে নিল ডিলন আর তিন গোয়েন্দা। তারপর উপরে ওঠার সিঁড়ির দিকে এগোলো। সঙ্গে চলল এলিজা। ওদের গা ঘেঁষে থাকতে চাইছে। ফ্যাকাশে হয়ে গেছে চেহারা। একটা হলঘরে ঢুকে চিৎকার করে ডাকলো কিশোর, মিস্টার কলিক। সারা এলো না। নেই হয়তো। মুসা বলল, ডিনামাইট ফাটানোর আগেই বেরিয়ে গেছেন। নিচতলায় এক ঘর থেকে আরেক ঘরে ঢুকতে লাগলো ওরা। যেখানে যা যেমন ছিল তেমনি রয়েছে। বারবার কলিগের নাম ধরে ডাকা হলো। জবাব মিলল না। পুরো বাড়িটা নীরব। কেউই যেন নেই। স্টিভেন কলিক কোথায় গেলেন? বাইরে বেরিয়েছেন, নাকি মিউজিয়ামেই আছেন, নাকি তাকেও কোথাও আটকে রাখা হয়েছে তিন গোয়েন্দার মতো? গায়ে কাটা দিল কিশোরের। লোকগুলো নিষ্ঠুর। মিস্টার কলিং। আরেকবার ডাক দিয়ে সিঁড়ির দিকে এগোলো সে। দ্বিতীয় ঘরটাতে যেন ছিলে নগ্ন করে ঘরটাকে যেন ছিলে নগ্ন করে ফেলা হয়েছে। ভারমেয়ারের আঁকা ছবি নেই। পাশের ঘরের র্যাম্ব্রোথ, ভ্যান ডাইক আর রুবেনগুলো গায়েব। উজ্জ্বল রঙে জ্বলজ্বল করতো যেসব পুরানো ফ্রেমের ছবি, সেগুলোও নেই। যে ঘরেই ঢুকেছে ওরা সব খালি। অনেক টাকা, কিশোর বলল। অনেক টাকার ছবি চুরি করে নিয়েছে। সাদা শূন্য দেয়ালগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এলিজা। সমস্ত মসবি কালেকশন। ফিসফিস করে বলল সে। ব্রাড আর নরিটা সব সব এক দলে। সুড়ঙ্গ খুঁড়েছে ওরাই। তাহলে তাহলে নিউম্যানই কাকতারুয়া। থ্যাপথ্যাপ শব্দ হলো মাথার উপরে। ওই তো! চিৎকার করে দৌড় দিল কিশোর। এক এক লাপে দু তিনটে করে সিঁড়ি ভেঙে উঠে এলো সে। যেখানে রয়েছে মিস্টার কলিগের ওয়ার্কশপ আর ব্যক্তিগত ঘর। জোরালো হয়েছে আওয়াজ। কিশোরের পিছনেই রয়েছে রবিন আর মুসা। সিঁড়ির বাইরের ছোট বেডরুমের ভেতরে ঢুকে একটা আলমারির দরজা খুলল। পাজামা আর নেয়ার দিয়ে বেঁধে রাখা হয়েছে মিস্টার কলিগকে। মুখ বেঁধেছে তোয়ালে দিয়ে। শান্ত হন মিস্টার কলিগ। বাঁধন খোলার জন্যে হাত বাড়িয়ে দিল কিশোর। আর ভয় নেই। 18। হচ্ছেটা কি এখানে? কিছুই তো বুঝতে পারছি না। হুইল চেয়ারে সোজা হয়ে বসলেন মিসেস রোজারিও। খামছে ধরলেন পায়ের উপর ফেলে রাখা কম্বলটা। দু চোখে তীক্ষ্ণ কৌতূহল। আপনার জন্যেই ভয় পাচ্ছিলাম মিসেস রোজারিও, ডিলন বলল। একটা আর্ম চেয়ারে বসেছে লম্বা মানুষটা। আরও 4টে চেয়ারে বসেছে এলিজা আর তিন গোয়েন্দা। পাতাল ঘরে অনেক মানুষের নড়াচড়া টের পাওয়া যাচ্ছে এখান থেকেই। পুলিশের লোক ছবি তুলছে, সূত্র জোগাড়ের চেষ্টা চালাচ্ছে। রাস্তার ওপাশে মসবি হাউসে ব্যস্ত আরেক দল পুলিশ। নিউম্যানদের কি হলো জানতে চাইলেন মিসেস রোজারিও। এলিজা, খাবার সময় যে হয়ে গেল, চাও দিয়ে গেল না কেউ। কেটলি চাপিয়ে দিয়ে আসি, এলিজা বলল, কিন্তু উঠল না। আরও আরাম করে গা এলিয়ে দিল আর্ম চেয়ারে। ডিলনের পাশে বসেছে। কৌতূহলী হয়ে বারবার তাকাচ্ছে পুল মেরামতকারীর দিকে। শেষে বলেই ফেলল, এবারের উপর নজর রেখেছিলেন। আপনি খুব চালাক। লাল হয়ে গেল ডিলনের মুখ। আরে না না, কী যে বলেন। আসলে মিসেস রোজারিওর জন্যে ভাবনা হচ্ছিল আমার। আমাকে নিয়ে অনেক ভাবো তুমি, জন। মিসেস রোজারিও বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, কিন্তু কেন ভাবো? ওই ব্র্যাড নিউম্যান লোকটাকে ভালো মনে হয়নি আমার শুরু থেকেই। ডিলন বলল, সে কারণেই এই বাড়ির উপর নজর রাখতাম। লোকটা আসার পর থেকেই কেমন যেন সব কিছু বদলে যেতে লাগলো। তা বদলেছে, মেনে নিলেন মিসেস রোজারিও। তবে বদলে ভালো হয়েছিল। মনে হয়েছিল আবার কিছু সত্যিকারের কাজের লোক ঢুকেছে এ বাড়িতে। ভালো চাকর থাকার অনেক সুবিধে। কল্পনা করতে পারবে না তুমি, এলিজা, কি কষ্টটাই না হয়েছে। তোমার মা মারা যাওয়ার পর থেকে 6-7 জোড়া কাজের লোক বদলেছি আমি, সন্তুষ্ট হতে পারেনি। নিউম্যানরা আসার পর হাঁপ ছেড়ে বেঁচেছি। আপনার ওই
এত ভালো চাকরগুলো মোটেও ভালো লোক নয়। কলিগ বললেন, চোর। সুড়ঙ্গের কথা জানালেন তিনি। কি বলছেন? প্রায় চিৎকার করে উঠলেন মিসেস রোজারিও। আপনি বলতে চাইছেন ওরা ওই সুড়ঙ্গ খুঁড়েছে? অসম্ভব। কখন করলো ওই কাজ? সময়টা পেল কোথায়? হয়তো রাতের বেলা। মিসেস রোজারিও। কিশোর বলল, যখন আপনি ঘুমিয়ে থাকতেন। আর বলো না, শুনতে ভাল লাগছে না এসব ফালতু কথা। রাতের বেলা যদি খালি সুড়ঙ্গই খুঁড়বে, ঘুমোতো কখন ওরা? না ঘুমিয়ে কি মানুষ থাকতে পারে? কতদিনে পারে? কতদিন পারে? রোজ রাতে তো আর খুঁড়তে যেত না, ডিলন বলল। মাঝে মাঝে দিনের বেলায়ও খুঁড়তো। সেজন্যই আমাকে বিদেয় করা হয়েছিল, যাতে সুযোগ পায়। বুঝলাম না। ব্রত বলল, তুমি আর কাজ করতে পারবে না বলে চাকরি ছেড়ে দিয়েছো। তখন অন্য লোকটাকে বহাল করলো, অল্প বয়সী লোকটাকে। বোর্ড আমাকে বের করে দিয়েছে, ডিলন বলল। অনেক ক্ষমতাই তো দেয়া হয়েছিল তাকে, অকাজে লাগিয়েছে সেসব। একদিন সকালে দেখলাম বেসমেন্ট থেকে বেরিয়ে আসছে, পরনে কাজের পোশাক। একটা ঠেলাগাড়ি বোঝাই করে মাটি নিয়ে বেরোচ্ছে। একজন খানসামা কিংবা হাউসম্যানকে কে কবে শুনেছে পাতাল ঘর থেকে ঠেলাগাড়িতে করে মাটি নিয়ে বেরোতে? কৌতূহল হলো, গিয়ে জিজ্ঞেস করলাম, মাটি আনলো কোত্থেকে? সে বলল, পাতাল ঘরের একটা দেয়াল নাকি ধসে পড়েছে, মাটি পড়ে স্তূপ হয়ে রয়েছে মেঝেতে, পরিষ্কার করে ফেলছে। বিশ্বাস করলাম না। এবাড়ির বেসমেন্টে বহুবার ঢুকেছি আমি। দেয়াল এত নরম নয় যে খামোখাই ধসে পড়বে। বললাম সে কথা। রেগে গিয়ে আমাকে বের করে দিল সে। ক্ষমতা তাকে দেয়া হয়েছিল বটে, তবে সেটা বোধহয় আপনি দিয়েছিলেন মিসেস রোজারিও, কারণ সব কিছু দেখাশোনার ভার তো আপনারই উপর। ভাবলাম আপনার অনুমতি নিয়েই চাকরি থেকে বরখাস্ত করেছে সে। এত বছর ধরে আছি, এভাবে এক কথায় বের করে দেবেন বিশ্বাস করতে পারলাম না। তাই আপনার সঙ্গে দেখা করতে এলাম। বেল বাজাতে খুলল নড়িটা। বলল, আপনি ঘুমাচ্ছেন। বিরক্ত করা চলবে না। তারপর যতবার দেখা করতে চেয়েছি বাদ ছেড়ে এসেছে। টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি, ফোন ধরেছে ব্রড কিংবা নরিটা। আপনার সঙ্গে লাইন দেয়নি। দুবার চিঠিও লিখেছি, মনে হয় আপনার হাতে পড়েনি ওগুলো। মাথা নাড়লেন মিসেস রোজারিও। বলো কি, আমাকে গৃহবন্দী করে রেখেছিল দুটো চোর? মেরেও ফেলতে পারতো না, তা করতে সাহস করতো না। তবে আপনার জন্যে দুশ্চিন্তা হয়েছে আমার, কাজেই নজর রাখতে শুরু করলাম। রকরিম ড্রাইভের ওই পুরনো বাড়িটা থেকে রোজ এসে ওখানে উঠতাম। যতক্ষণ বারান্দায় থাকতেন আপনি, আমিও থাকতাম। আমার মনে হয়েছিল আপনি যতক্ষণ ঠিক থাকবেন সব কিছু ঠিকঠাক থাকবে। তারপর এলো সেই টেকো লোকটা, শস্য খেতে ফসল বুনল। আর ওই সময়ই এবাড়ির পুরনো মালিক হ্যারি হোলসম্যানকে বের করে দেয়া হলো বিনা নোটিশে। 20 বছর ধরে সে যে চাকরি করেছে এখানে, অত্যন্ত বিশ্বাসী একজন লোক। ওকে আমি বের করেছি। মিসেস রোজারিও বললেন, বয়স হয়ে গিয়েছিল, কাজকর্ম আর ঠিকমতো করতে পারছিল না। তাছাড়া তারও আর কাজ করার ইচ্ছে ছিল না, জানি। বহুদিনের পুরনো লোক, তাই মায়া কাটাতে কষ্ট হচ্ছিল। কাজ করার খুবই ইচ্ছে ছিল তার, কিন্তু নিউম্যানদের সেও সহ্য করতে পারেনি। আগের কথায় খেল ধরল ডিলন। হ্যাঁ, যা বলছিলাম, বিদেশ থেকে বাড়ি এলেন মিস ওয়াগনার। রোজই তাকে দেখতাম বারান্দায় বসে আছেন। কেমন যেন একা হয়ে গিয়েছিলেন আপনারা দুজনে। কেউ দেখা করতে আসতো না, শুধু মিস্টার কলিক আর ফসল করেছে যে টেকো লোকটা, সে বাদে। আমার কথা বলা হচ্ছে নাকি? দোরগোড়া থেকে বলে উঠলেন কীটপতঙ্গ বিশারদ। পুলিশ আমার সঙ্গে দেখা করতে চেয়েছে, জিজ্ঞেস করেছে সারাদিন কোথায় ছিলাম, জানিয়ে দিয়েছি। তারপর বলল এখানে এসে আপনাদের সঙ্গে বসে অপেক্ষা করতে। মনে হচ্ছে আর থাকা চলবে না আমার, এবার বের করে ছাড়বে। জন ডিলনের দিকে তাকিয়ে সামান্য মাথা নোয়ালেন রেন। আপনার কথায় বাধা দিলাম বোধ হয়। লাল হয়ে গেছে ডিলনের গাল। ডক্টরকে টেকো বলে ফেলেছে, এবং সেটা তিনি শুনে ফেলেছেন বলে আরেক দিকে তাকিয়ে বলল, আমার কথা শেষ। এতই যদি উদ্বিগ্ন হয়ে থাকো তুমি, এলিজা জানতে চাইল, এসে আমাদের সঙ্গে দেখা করলেই পারতে, কথা বলতে পারতে। আসার ইচ্ছে তো ছিলই, ডিলন বলল, কিন্তু বললে যদি আপনারা বিশ্বাস না করেন। তাও সাহস করে একদিন রওনা হয়ে পড়লাম। পড়ে গেলাম ছেলেগুলোর সামনে। মাথা নেড়ে ইঙ্গিতে 3 গোয়েন্দাকে দেখালো সে। তারা করলো, ভয়ে পালালাম। কিন্তু কাকতাড়ুয়ার ব্যাপারটা কি? ওটাকে তো দেখেছেন,
কি ভেবেছেন? একমাত্র কাকতারও আমি সেটা দেখেছি, যেটা শস্য ক্ষেতের বেড়ার উপরে দাঁড় করানো, আর কিছু দেখিনি। হাত নাড়ল ডিলন। তবে একটা কথা জোর গলায় বলতে পারি, ছেলেগুলো যখন এখানে এসে ঘোরাঘুরি শুরু করলো খুশি হলাম। ওরা এসে আপনার সঙ্গে কথা বলল, তারপর আসতেই থাকলো। বাইরের লোকের সঙ্গে তো যোগাযোগ ছিল না আপনার, ওরাই শুধু আসে। ছেলেদের দিকে ফিরে বলল, আজ যখন এসে ফিরে গেলে না, অস্বস্তি বোধ করতে লাগলাম। ব্রড তোমাদের সাইকেলগুলো নিয়ে গিয়ে রাখলো গ্যারেজে। অনেকক্ষণ ধরে মিস ওয়াগনারকে বারান্দায় দেখলাম না, মিসেস রোজারিওকে দেখলাম না। খুঁতখুত করতে লাগলো মনটা। তাকিয়েই রইলাম। ব্রড চলে গেল, ফিরে এলো ভাড়া করা একটা টেলার নিয়ে। কৌতূহল আরও বাড়ল, একজন খানসামা টেলার দিয়ে কি করবে। তাকিয়ে রইলাম। ঘন্টা দুই পর ব্যাগ সুটকেস গুছিয়ে নিয়ে তাতে গিয়ে উঠল ব্রড আর নরিটা। আরও অনেক মালপত্র নিল। চিনতে পারলাম না, আসলে অত দূর থেকে দেখে বোঝা যায় না। ওগুলো, কলিগ বললেন, ওগুলো কয়েক কোটি ডলার দামের সুন্দর সুন্দর ছবি। যাই হোক, আমার কাছে অদ্ভুত লাগলো জিনিসগুলো। বাড়িটা থেকে বেরিয়ে চলে এলাম ওয়াগনার ম্যানশনের কাছে। সামনে দিয়ে ঢুকতে গেলে যদি আবার আটকে দেয়, ঢুকতে না দেয়, এই ভয়ে বারান্দা দিয়ে উঠে একটা জানালা গলে ঢুকে পড়লাম ভেতরে এবং আমাকে জাগালে। এলিজা বলল। আমরা দুজনে গিয়ে জাগালাম মিসেস রোজারিওকে। ছেলেগুলোকে দেখলাম না কোথাও, খুঁজতে লাগলাম। শেষে তোমার মনে পড়ল পাতাল ঘরের কথা, সেখানকার রেফ্রিজারেটর রুমের কথা। ভাগ্যিস মনে পড়েছিল, বলল কিশোর। উঠে চলে গেল ফায়ারপ্লেসের কাছে। ম্যান্টেলের ওপরে দেয়ালের দিকে চোখ। ভারমেয়ারের যে কপিটা রয়েছে ফ্রেমে বাঁধানো, তার চারপাশের দেয়ালে কাগজের রং উজ্জ্বল, বাকি অংশের মতো নয়। ব্রড আর নরিটাকে বাধ্য করেছি আমরাই আজকেই কাজ সেরে ফেলতে, নইলে এত তাড়াহুড়ো করতো না ওরা। আমরা সুড়ঙ্গটা দেখে ফেলার পর আর কিছু করার ছিল না ওদের। আমাদেরকে সেলারে আটকে রেখে দ্রুত কাজটা সেরে ফেলল। দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকলেন চিফ ইয়ান ফ্লেচার। শীঘ্রই সেলারের কাজ শেষ হয়ে যাবে আমাদের, রিপোর্টাররা এসে পড়ল বলে। ওদের সঙ্গে দেখা করতে না চাইলে বলুন, ঠেকানোর ব্যবস্থা করে ফেলি প্লিজ। তাহলে খুবই ভালো হয়, অনুরোধের সুরে বললেন মিসেস রোজারিও। এলিজা, চায়ের পানি বসানো কিন্তু হলো না। এক কাপ চা পেলে খুবই ভালো হতো এখন। ঠিক আছে, আমিই বানিয়ে আনছি বলে একটা মুহূর্ত দেরি না করে বেরিয়ে গেল কিশোর। চট করে পরস্পরের দিকে তাকালো মোসার রবিন। ওরা লক্ষ্য করেছে বেরোনোর আগে নিচের ঠোঁটে চিমটি কাটছিল গোয়েন্দা প্রধান। নিশ্চয়ই কোনো সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছে। নতুন কি এমন ব্যাপার ঘটলো যা নিয়ে এত গভীরভাবে ভাবতে হচ্ছে? কিছুই বুঝতে না পেরে কাঁধ ঝাঁকিয়ে হাল ছেড়ে দিল মুসা। রবিন জোরে নিঃশ্বাস ফেলল। কিশোর কি ভাবছে সেটা বোঝা তো দূরের কথা, অনুমান করারও সাধ্য ওদের নেই। 19। রান্নাঘরের টেবিলে বসে পানি ফোটার অপেক্ষায় রইল কিশোর। একটা টেলিফোন রয়েছে টেবিলে, তারটা চলে গেছে ভাড়ার ঘরের দরজার কাছে, জ্যাকটা ওখানে। ফোনের পাশে একটা খবরের কাগজ পড়ে আছে, উল্টে ভাঁজ করা। ক্রস ওয়ার্ড পাজলের পৃষ্ঠাটা বের করে রেখেছে। সেটা দেখেই কৌতূহলী হয়ে কাগজটা তুলে নিল কিশোর। নিচে একটা প্যাড পড়ে রয়েছে, কেউ আঁকাআঁকি করেছে প্যাডটায়। একটা হরতন এঁকে তীর দিয়ে সেটাকে বিদ্ধ করা হয়েছে। ডলারের চিহ্ন আঁকা রয়েছে, আর কয়েকবার করে লেখা রয়েছে ভারমেয়ার শব্দটা এবং একটা টেলিফোন নম্বর। বাহ, নম্বরও আছে তাহলে। আনমনে বিড়বিড় করতে করতেই তুলে নিল রিসিভার, ডায়াল করলো। ওপাশে দুবার রিং হতেই রিসিভার তোলার শব্দ হলো। একটা ভারী কণ্ঠ বলল, রবিনসন টেলার কোম্পানি, কি সাহায্য করতে পারি? করে ফেলেছেন বলেই রিসিভার রেখে দিল কিশোর। প্যাডের কোণে লেখা কয়েকটা শব্দের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রইল। মেরি কুইন, পেন্সিল দিয়ে লিখেছে কেউ। পানামানিয়ান ড্রেগ। গরম হয়ে শীষ দিতে আরম্ভ করেছে কেটলির পানি। ফিরে তাকালো না কিশোর, সন্তুষ্ট মনে খবরের কাগজের পাতা উল্টাতে লাগলো। এই, কি করছো? দরজায় এসে দাঁড়িয়েছে রবিন। পানি তো ফুটছে, কাল্লা নাকি? জবাব দিল না কিশোর।
এগিয়ে গিয়ে স্টোভের নামে মোচড় দিয়ে আগুন কমিয়ে দিল রবিন। কিশোর। মুসাও এসে দাঁড়িয়েছে রান্নাঘরের দরজায়। কি করছো তুমি? কি হয়েছে? পেয়েছি। হঠাৎ চিৎকার করে উঠল গোয়েন্দা প্রধান। লাফিয়ে উঠে দৌড় দিল। দরজা দিয়ে বেরোনোর সময় আর একটু হলেই ধাক্কা লাগিয়ে বসেছিল পুলিশ চিফের গায়ে। তাকে বলতেই যাচ্ছিল। কি ব্যাপার? জানতে চাইলেন ফ্লেচার। দেখুন। উত্তেজিত ভঙ্গিতে পেটটা বাড়িয়ে ধরল কিশোর। হাত কাঁপছে। মেরি কুইন। দেখছেন? আর এই দেখুন পত্রিকায় রয়েছে জাহাজের খবর। মেরি কুইন পানামায় রেজিস্ট্রি করা। আজ সন্ধ্যা 6টায় সান পেড্রো থেকে ছাড়বে। চিফ। আর 1 ঘন্টাও নেই। একটানে কিশোরের হাত থেকে ব্যাগটা নিয়ে চিফ জিজ্ঞেস করলেন, কোথায় পেলে? রান্নাঘরের টেবিলে, টেলিফোনের কাছে একটা ফোন নম্বর রয়েছে। দেখছেন? রবিনসন টেলার কোম্পানির। চিফ টেলারটা যে ভাড়া করেছে সে ওই টেলিফোন দিয়েই ফোন করেছে। জেনে নিয়েছে মেরি কুইন কোত্থেকে কখন ছাড়বে। অবশ্যই পত্রিকা ঘেঁটে। অনেক জাহাজ কোম্পানি খবরের কাগজে বিজ্ঞাপন দেয়। জানা আছে তার। ব্রডার নরিটা তাড়াহুড়ো করে এই প্ল্যান করেছে ছবিগুলো দেশ থেকে বের করে নিয়ে যাবার। মেরি কুইন যেখানে যাবে সেখানেই যাবে ওরা। তারপর প্রয়োজন মনে করলে অন্য কোথাও। দেরি করবেন না স্যার, ওদের ঠেকান। রান্নাঘরে ঢুকলেন চিফ। রিসিভার তুলে অপারেটরকে নিজের পরিচয় দিয়ে বললেন, জলদি সান পেড্রোর হারবার মাস্টারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। লাইন পাওয়া গেল। জরুরি কণ্ঠে হারবার মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন। সব শেষে বললেন, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমি আসার আগে কিছুতেই জাহাজটাকে বেরোতে দেবেন না। রিসিভার রেখে দিলেন তিনি। রান্নাঘরে এলেন স্টিভেন্স কলিগ। মিসেস রোজারিও ও পাঠালেন। কি করছেন আপনারা দেখার জন্যে। চায়ের জন্য এত পাগল হয়ে যেতে আর কোনো মহিলাকে দেখিনি। এখনই বানিয়ে ফেলবে কিশোর। চিফ বললেন, কলিগ, আপনাকে আমার দরকার। কি বললেন? আমার সঙ্গে সান পেড্রোতে যেতে হবে। কিশোর ভাবছে, মেরি কুইন জাহাজে করে পালানোর চেষ্টা করছে চোরেরা। ফোন করে বলে দিয়েছি জাহাজটাকে যাতে আটকায়। আমি যাচ্ছি। আপনাকে যেতে হবে ছবিগুলো শনাক্ত করার জন্যে। তাই নাকি? প্রায় চিৎকার করে উঠলেন কলিগ। আমরা যাব না? মোসা জিজ্ঞেস করলো। অন্তত কিশোরকে তো নেওয়া উচিত। সেই ব্যাপারটা বুঝতে পেরেছে। ছবিগুলো পাওয়া গেলে তাকেই প্রথম ফোন করব। চিফ বললেন, এখন যাওয়ার দরকার নেই। আসুন মিস্টার কলিগ। কিউরেটরের হাত ধরে প্রায় টেনে বের করে নিয়ে গেলেন তিনি। খুব অন্যায় করলেন। দরজার দিকে তাকিয়ে বলল মোসা। কিশোর কিছুই বলল না। স্টোভের নব ঘুরিয়ে আবার আগুন বাড়িয়ে দিল। পানি ফুটলে কেটলি নামিয়ে এনে চা বানাতে আরম্ভ করলো। কাপ আর পিরিচ ধুয়ে আনলো রবিন। রেফ্রিজারেটর থেকে কেক আর স্যান্ডউইচ বের করলো মোসা। ট্রেতে চা নাস্তা সাজিয়ে নিয়ে চলল মিসেস রোজারিওর ঘরে। এনেছো? আহ, বাসলাম। হাঁপ ছাড়লেন মিসেস রোজারিও। চায়ের জন্যে জানটা বেরিয়ে যাচ্ছিল। এলিজা, তুমিও খাও। সারাদিন তো আজ প্রায় কিছুই পেটে পড়েনি। আমার খিদে নেই। আমার আছে। বাহ, চমৎকার কেক। মিস্টার রেন, আপনিও নিন। জন, নাও। তোমরা নেবে না? তিন গোয়েন্দাকে জিজ্ঞেস করলেন মিসেস রোজারিও। কলিগ কোথায়? চা খাবে না? তাকে নিয়ে চিফ চলে গেছেন, জবাব দিল কিশোর। সান পেড্রোতে যাবেন। মেরি কুইন জাহাজে করে ব্রাড আর নরিটা পালাচ্ছে কিনা দেখার জন্যে। হাত কেঁপে গেল মিসেস রোজারিওর। খানিকটা চা ছলকে পড়ল কোলের কাছে ধরা পিরিচে। চিপ নেই তাতে কি, শান্ত কণ্ঠে বলল কিশোর। আমরা তো কথা বলতে পারি, কি বলেন মিসেস রোজারিও? দয়া করে এখন বলে ফেলুন তো কিভাবে রাজি করিয়েছেন নিউম্যানদের। টাকা কিভাবে ভাগাভাগি হবে? 20। মিসেস রোজারিওর পাশের একটা সোফায় আচ্ছোয়া হয়েছিল এলিজা। ঝট করে সোজা হয়ে বসলো। কি বললে? না, এই মিসেস রোজারিওর সঙ্গে আলাপ করছি আর কি। ডাকাতির টাকা কিভাবে ভাগ হবে জানতে চাইছি। নির্বাক রয়েছে কিশোরের মুখ। জানালার পাশে বসেছে মুসা আর রবিন। গাঢ় হচ্ছে গরমের গোধূলি। ঘরের জিনিসপত্র অস্পষ্ট হয়ে আসছে, কিন্তু কেউ উঠে গেল না আলো জ্বেলে দেওয়ার জন্যে। আপনার জন্যেই সম্ভব হয়েছে ডাকাতিটা, আবার বলল কিশোর।
আপনি সাহায্য করাতেই। আপনাকে না জানিয়ে এই কাজ কিছুতেই করতে পারতো না ওরা। বড় বেশি বাজে কথা বলছো তুমি, ইয়াং ম্যান। মিসেস রোজারিও বললেন। চিফ আসুক, তারপর দেখছি। আর যাতে কোনো দিন এবারই ত্রিসীমানায় পা রাখতে না পারো সেই ব্যবস্থা করব। হয়তো করবেন, কিশোর বলল। তবে সেটা বুমেরাং হয়ে আপনাকেই আঘাত করতে পারে। হয়তো আপনার বিরুদ্ধে চলে গেল নিউম্যানদের স্বীকারোক্তি। তখন আশ্চর্য উঠে মিসেস রোজারিওর সামনে চলে গেল এলিজা। কেন এই কাজ করতে যাবে? সবই তো আছে তার, কিছু চাইলেই পেয়ে যাবে। আমার ভাইকে বললে এনে দেয়, আমাদের পরিবারেরই লোক, এটাই তার বাড়ি। কিশোর বুঝে শুনে কথা বলো, হুঁশিয়ার করলেন ডক্টর রেন। এক কোণে শান্ত হয়ে বসে আছেন কীটপতঙ্গ বিন। হাত বাড়িয়ে টেবিলে রাখা আলোটা জ্বেলে দিলেন। ভদ্র মহিলাকে অপমান করার জন্যে বিপদে পড়তে পারো তুমি। না, পড়ব না, কারণ জেনে শুনেই বলছি আমি। হুইল চেয়ারে বসা মহিলার দিকে ঘুরে বসল কিশোর। 6 মাস দুজন মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে বাস করছেন আপনি। ওরা যে সুড়ঙ্গ খুঁজছে এটা না জানার কথা নয় আপনার। মাটি খোঁড়ার শব্দ আপনার কানে আসবেই, কারণ সুড়ঙ্গটা গেছে ঠিক আপনার ঘরের নিচ দিয়ে। আমার ঘুম খুব গভীর। সব সময় না, কাল রাতেও মিস ওয়াগনারকে আপনার কাছে রেখেছেন। ঘুম হচ্ছে না বলে, কিংবা ইচ্ছে করে ঘুম না আসার ভান করেছেন। তাকে আটকে রেখেছেন আপনার ঘরে। আজ সকালে রবিনকে বলেছেন ঝাড়বাতি দানোটার কথা, মসবি মিউজিয়ামের ভার্মিয়ার রুমের বাইরে যেটা ঝোলানো রয়েছে। দাদা ঘড়িটা বাজলে যে ঝাড়বাতি দানের পিজমগুলো কেঁপে ওঠে সে কথা বলেছেন। মিস্টার কলিগের কাছে শুনেছি ওটা তার নতুন আবিষ্কার। আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারেন না, কি করে দেখলেন এবং জানলেন সেটা? চমকে গেছেন মিসেস রোজারিও। আমি আমি মনে হয় স্টেভেন্সি বলেছে আমাকে। বিশ্বাস করতাম যদি ছবিগুলো না থাকতো। ছবি? কাল রাতে এ বাড়ির চারপাশে টহল দিচ্ছিলাম কাকতাড়ুয়াটাকে দেখার জন্যে। জানালার পর্দা খুলে রেখেছিলেন আপনি। মিস্টার কলিগের সঙ্গে দাবা খেলছিলেন। তিনি চলে যাওয়ার পর আপনি শোবার ঘরে চলে গিয়েছিলেন। তাই না, হয়তো গিয়েছিলাম, তাতে কি? আপনার আলমারি খুলেছিলেন। আলমারির তাকে বাক্সগুলো দেখতে পেয়েছি আমি, তাতেই বা কি? তারপর আবার পর্দা টেনে দিয়েছিলেন আপনি। এরপর কি করেছেন আর দেখতে পারিনি। একটু পরে বড় এক বাক্স ছবি নিয়ে সিটিং রুমে চলে এসেছেন আপনি। কাল রাতে ছবিগুলো নিয়ে ভাবার সময় পাইনি আমি, কারণ আপনি আসার পরই কাকতাড়ুয়াটাকে দেখতে পেলাম। আজ যখন আমাদেরকে কোল্ড রুমে আটকে রাখা হলো তখন ভাবার যথেষ্ট সুযোগ পেয়েছি। মিসেস রোজারিও, ওই বাক্সটা তাক থেকে কী করে নামিয়ে আনলেন আপনি? নাক মুখ কুঁচকে ফেলে যেন মনে করার চেষ্টা করলেন মিসেস রোজারিও। মনে হয় লাঠিটা দিয়ে নামিয়েছি। আলমারির কাছে সবসময় একটা লাঠি রেখে দিই। উপরের তাক থেকে কিছু নামানোর দরকার হলে লাঠি দিয়ে গুঁতো মেরে ফেলে দিই, তারপর লুফে নিই সেটা। বারবার কোনো জিনিসের জন্যে লোক ডাকাডাকি করতে ভালো লাগে না আমার। না, তা করা সম্ভব নয়। মাথা নাড়ল কিশোর। অন্তত আপনার ওই ছবির বাক্সটার ক্ষেত্রে। ভারী বাক্স, গায়ে পড়লে ব্যথা লাগবে। তাছাড়া খুলে গিয়ে ছবিগুলো ছড়িয়ে পড়ার কথা। না মিসেস রোজারিও, লাঠি দিয়ে নয়, উঠে দাঁড়িয়ে বাক্সটা পেরেছেন আপনি। পাগল হয়ে গেছো? তীক্ষ্ণ কণ্ঠে বললেন মিসেস রোজারিও। আমি দাঁড়াতে পারি না, সবাই জানে এই কথা। অ্যাক্সিডেন্টের পর থেকেই আমি পঙ্গু। আপনি জানতেন কাকতাড়ুয়াকে কীরকম ভয় করে মিসেস ওয়াগনার। মহিলার কথা যেন কানেই যায়নি কিশোরের। পোকামাকড়কে যে ভয় করে তাও জানেন। মিসেস রোজারিও, ওই কাকতাড়ুয়া বানানোর পরিকল্পনা আপনার মাথা থেকেই বেরিয়েছে। না, চিৎকার করে উঠল এলিজা। অসম্ভব, এ হতেই পারে না। কিন্তু হয়েছে মিস ওয়াগনার। খুবই সম্ভব। শুধু পরিকল্পনাই নয়, আমার জানা মতে একবার কাকতাড়ুয়া সেজেছেন, তাই না মিসেস রোজারিও? তুমি একটা অসভ্য ছেলে, কঠিন গলায় বললেন মিসেস রোজারিও। আর একটা কথাও শুনতে চাই না আমি। ঘুমোতে যাব। দাঁড়ান, আমার কথা এখনও হয়েছে কিশোর। যথেষ্ট হয়েছে, বাধা দিলেন ডক্টর রেন। এতক্ষণ যা যা
বললে, সবই তোমার অনুমান, কোনো প্রমাণ নেই, এমন কিছুই দেখাতে পারোনি যাতে বোঝা যায় তোমার কথা সত্য। নিশ্চয়ই পারবো, জোর গলায় বলল কিশোর। আসল কথাটাই বলিনি এখনো, শুনতে চান মিসেস রোজারিও? জাহান্নামে যাও তুমি, চেঁচিয়ে উঠলেন মিসেস রোজারিও। এক ঝটকায় হুইল চেয়ার ঘুরিয়ে শোবার ঘরের দরজার দিকে রওনা হলেন। দাঁড়ান, বলে উঠল এলিজা। ফিরে তাকালেন মিসেস রোজারিও। এলিজার চোখে সন্দেহের ছায়া দেখতে পেলেন। আমাকে ঠেলে নিতে চাইছো তো? লাগবে না, একাই পারবো, বলেই আবার চলতে শুরু করলেন। কেউ কিছু করার আগেই বেরিয়ে গেলেন। পিছনে বন্ধ করে দিলেন দরজা। না না, সে করেনি। আনমনে মাথা নেড়ে যেন নিজেকে বোঝানোর চেষ্টা করলো এলিজা। তার মতো পঙ্গু একজন মহিলা, অসহায় মহিলা, এ কাজ করতেই পারে না, সম্ভব না। জোরে একটা চিৎকার শোনা গেল। লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। দৌড় দিল মিসেস রোজারিওর শোবার ঘরের দিকে। কিশোর ছুটল তার পেছনে, কিন্তু দরজার কাছে পৌঁছার আগেই ঝটকা দিয়ে খুলে গেল আবার পাল্লা। শয়তান, জানোয়ার! কিশোরের দিকে তাকিয়ে চিৎকার করতে লাগলেন মিসেস রোজারিও। দাঁড়িয়ে আছেন তিনি, রাগে লাল হয়ে গেছে মুখ, হাঁপাচ্ছেন, হাতে একটা বালিশ। ইচ্ছে করে করেছিস এ কাজ? বালিশটা ছুঁড়ে মারলেন তিনি। ঝট করে মাথা সরিয়ে ফেলল কিশোর। স্তব্ধ হয়ে গেছে ঘরের প্রতিটি মানুষ, যেন পা নাড়ানোর ক্ষমতা নেই। আর এই সুযোগটাই নিলেন মিসেস রোজারিও। এক ছুটে বেরিয়ে গেলেন ঘর থেকে। দরাম করে বন্ধ হয়ে গেল বাড়ির সামনের দরজা। হাঁটতে পারে, দৌড়াতে পারে, নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না জন ডিলন পঙ্গু নয়। একটা গাড়ি স্টার্ট নেওয়ার শব্দ কানে এলো। হে, এলিজা বলল। আমার গাড়ি, চাবি ফেলে এসেছিলাম, এজন্যে বকাও শুনতে হয়েছে মিসেস রোজারিও। বলল বলল এভাবে চলতে থাকলে একদিন না একদিন গাড়িটা চুরি হবে। নাক দিয়ে ঘোঁত করলেন ডক্টর রেন। কি দেখে এরকম করলেন মিসেস রোজারিও দেখার জন্য শোবার ঘরে গিয়ে ঢুকলো মুসা। পরক্ষণে বিকট এক চিৎকার দিয়ে ছিটকে বেরিয়ে এলো, খাইছে। ডক্টর রেন, দেখে আসুন। তাড়াহুড়ো করে দরজার কাছে চলে গেলেন রেন। অন্যেরা তার কাঁধের উপর দিয়ে এসে উঁকি দিয়ে দিল দেখার জন্যে। ঘরের মেঝেতে পিল পিল করছে হাজার হাজার পিঁপড়ে। একটা খোলা জানালা দিয়ে এসেছে। খাটের পা বেয়ে বিছানার উপর উঠে যাচ্ছে কতগুলো। আরেকটা কলোনি। ডক্টরের কণ্ঠে খুশির আমেজ। এজন্যই পালিয়েছে। কে চায় পিঁপড়ের কামড় খেতে? 21। মাঝরাতে ফিরে এলেন ইয়ান ফ্লেচার আর স্টিভেন্স কলিগ। বর্ডার নড়িটাকে হাজতে রেখে এসেছেন। ছবিগুলো পাওয়া গেছে? কিশোর জিজ্ঞেস করলো। হ্যাঁ, কলিগ জানালেন। সান পেড্রোতেই রেখে এসেছি, হারবার মাস্টারের দায়িত্বে। রাতটা থাকবে ওখানেই, কড়া পাহারা আছে, অসুবিধে হবে না। কাল গিয়ে নিয়ে আসবো। হাই তুললেন কিউরেটর। মিসেস রোজারিও কোথায়? শুয়ে পড়েছেন? কি ঘটেছে তাকে জানালো এলিজা আর ডক্টর রেন। কিশোর তাকে কিভাবে রাগিয়ে দিয়ে বেডরুমে পাঠিয়েছে, তারপর পিঁপড়ে দেখে তিনি কিভাবে পালিয়েছেন সব। পোকা মারার ওষুধ দিয়ে পিঁপড়েগুলোকে মেরে ফেলেছেন রেন। গাড়ির নম্বর আছে, এখনই সতর্ক করে দিচ্ছি হাইওয়ে পেট্রোলকে। চিফ বললেন। বেশি দূর যেতে পারবেন না মিসেস রোজারিও, তিনি পঙ্গু নন, আমাদের মতোই। বিশ্বাস করতে পারছেন না কলিগ? অন্যদের মতোই বিশ্বাস করতে পারছেন না কলিগ? দৌড়ালো তো খরগোশের মতো, হেসে বলল মুসা। কিন্তু ওরকম একটা অভিনয় কেন করলেন? কলিগের প্রশ্ন। এতগুলো বছর হুইল চেয়ারে কাটানো কি কম কষ্ট? এলিজার দিকে ফিরে জিজ্ঞেস করলেন। টাকার কি খুব দরকার ছিল তার? একটুও না, জবাব দিল এলিজা। আমার আম্মা খুব বিবেচক ছিল। উইল লেখার সময় সবার কথা মনে রেখেছে, বিশেষ করে মিসেস রোজারিওর কথা। তারপরেও কাকতারুয়া বানাতে গেল মহিলা। দুনিয়ায় কাকে বিশ্বাস করবেন? তার আলমারিতে কাকতারুয়ার পোশাক পেয়েছি। চোখে আর পানি নেই এখন এলিজার। রাগে জ্বলছে। শয়তান মেয়ে মানুষ, নিষ্ঠুর। আমাকে কি কষ্টটাই না দিয়েছে, অথচ আমি তাকে মায়ের মতো দেখতাম। মনে হয় কোনো রকম ফাঁদে আটকে গিয়েছিলেন মহিলা। কিশোর বলল, তাকে ধরে সব না শোনা পর্যন্ত শিওর হওয়া যাবে না, তবে অনুমানে অনেক কিছু বলতে পারি আমি। চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসল কিশোর। ধীরে ধীরে বলে চলল সব কথা, খুঁটিনাটি কিছুই বাদ না দিয়ে।
মিসেস রোজারিও নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছিলেন। মিসেস ওয়াগনার মারা যাওয়ার পর বলল সে, এই বাড়িটা খোলা রাখার আর কোনো প্রয়োজন ছিল না তখন। কিন্তু এটাই তখন মিসেস রোজারিওর বাড়ি। হয়তো ভয় পেয়ে গিয়েছিলেন এখানকার আরামায়েশ ছেড়ে গিয়ে লস অ্যাঞ্জেলসের কোনো ছোট্ট অ্যাপার্টমেন্টে উঠতে হবে। একলা মানুষ তিনি, বন্ধুবান্ধব তেমন নেই, কাজেই ওখানকার জীবন তার জন্যে বোঝা হয়ে দাঁড়াতে পারে, এই ভয় করছিলেন। এই সময় ঘটল অ্যাক্সিডেন্ট। কোমর ভাঙলেন তিনি, আর হাসপাতালে শুয়ে শুয়ে সমস্ত কথা ভাবতেন। অনেকেই কোমর ভাঙে পঙ্গু হয়, পঙ্গু হলো কি না হলো না সেটা প্রমাণ করতে পারে না ডাক্তাররা। মিসেস রোজারিও ভাবলেন, তিনি যদি দাঁড়াতে না পারেন, না পারার ভান করেন, কে প্রমাণ করতে যাচ্ছে? ডাক্তাররা কিছুই বুঝবে না। তিনি বলবেন তিনি দাঁড়াতে পারছেন না, কারো কিচ্ছু বলার নেই, এবং তাতে মানুষের করুণা নিতে সুবিধে হয়। তিক্ত কণ্ঠে বলল এলিজা, আমার ভাইকে বলে আবার বাড়িটা খুলিয়েছে। ওয়াগনারদের কেউ নেই তখন, কাজেই এ বাড়ির সর্দার হয়ে বসলো মিসেস রোজারিও। চাকর বাকরেরা সব তার কথায় উঠবোস করতে লাগলো। আমি এলেই তার ক্ষমতা নষ্ট হয়, সে কারণে যখন তখন আমার আশাটাও পছন্দ করতো না। ছবি চুরির ব্যাপারটা আমার যা মনে হয়, কিশোর বলল। নিউম্যানরা আসার আগে ভাবেননি মিসেস রোজারিও। সুড়ঙ্গ খুঁড়তে শুরু করলো বার্ড। আপনি এলেন, ওদের মুশকিলে ফেলে দিলেন। কাজেই কাকতাড়ুয়া আর পোকামাকড়ের ভয় দেখিয়ে আপনাকে তাড়ানোর চেষ্টা করতে লাগলো ওরা। মজার ব্যাপার হলো, একটা চমৎকার কোইন্সিডেন্সলি তিনজনেরই উচ্চতা প্রায় একই রকম, শরীর স্বাস্থ্য প্রায় এক, কাজেই একই কাকতাড়ুয়ার পোশাক তিনজনেরই গায়ে লেগে গেল। পরস্পরের অ্যালিবাই হতে কোনো অসুবিধে হলো না ওদের। যে রাতে কাস্তে হাতে আমরা কাকতাড়ুয়া দেখেছি, সে রাতে মিসেস রোজারিও আর বার্ড নিউম্যান বাড়ির সামনে আপনার সঙ্গে ছিল। সেদিন কাকতাড়ুয়া সেজেছিল নরিটা। অন্ধকারে দৌড়ে আমাদের কাছ থেকে সরে চলে গিয়েছিল বাড়ির পেছন দিকে, সেলারের দরজা দিয়ে ঢুকে পড়ল। তারপর পোশাক খুলে রেখে গিয়ে তাড়াতাড়ি পুলিশকে ফোন করলো। চলে গেল লিভিং রুমে, বলল জানালার বাইরে সেও কাকতাড়ুয়াটাকে দেখেছে। আমরা ভাবলাম সারাক্ষণ ঘরেই বসেছিল সে, কিন্তু যেদিন ডক্টর রেনের ল্যাবরেটরিতে আবার ঢুকেছিল সেদিন। জিজ্ঞেস করলো রবিন, তুমি দেখলে কাকতাড়ুয়াটাকে? দড়িটা ছিল রান্নাঘরে, বিরাট সার্ভেন্টস কোয়ার্টারে বসে টিভি দেখছিল, আর মিসেস রোজারিও ছিলেন লিভিং রুমে মিস ওয়াগনারের সাথে। হয়তো আদৌ টিভি দেখছিল না ব্রড, জবাব দিল কিশোর। একটা ড্রামে বানিয়ে ফেলে গিয়েছিল। বাইরে থেকে দেখে মনে হয়েছে টিভি দেখছে একজন মানুষ। সে জানতো লিভিং রুমের থেকে পুলের ওপাশে সার্ভেন্টস কোয়ার্টার দেখা যায়, তবে দূর থেকে ড্রামে আর মানুষ আলাদা করে চেনার জো নেই আবছা আলোতে। তাই ড্রামে বানিয়ে রেখে চলে গিয়েছিল ডক্টরের ল্যাবরেটরিতে আর কিছু পিঁপড়ে চুরি করে আনতে। আর আজকে আমাদেরকে কোল্ড রুমে আটকে ছিলেন মিসেস রোজারিও। কাকতাড়ুয়া সেজে গিয়ে নিশ্চয় আমাদের সেলারে নামার শব্দ শুনতে পেয়েছিলেন, কিংবা নরিটাও হতে পারে। তিনজন একই দলের লোক, কাজেই যাকে দিয়ে যা সুবিধা হয় তাই করানো হয়েছে। কিন্তু মিসেস রোজারিওর তো কোনো কিছু প্রয়োজন ছিল না। প্রশ্ন তুলল এলিজা, কেন দুটো চোরকে ডেকে আনবে মসবি মিউজিয়াম লুট করার জন্যে? আগেই বলেছি, প্রথমে এক এক থাকাটা তিনি এ কথাটা তিনি ভাবেননি। কিশোর বলল, ফন্দিটা ব্রড আর নরিটার। ওরা চাকরি নিয়েছে মিউজিয়ামটার কাছে ডাকাতি করার জন্যে। পঙ্গু মিসেস রোজারিওকে দেখে খুশি হয়েছে, নিশ্চিন্তে কাজ করতে পারবে ভেবে, কারণ ওই অবস্থায় হুইল চেয়ার নিয়ে তিনি নিচে নামতে পারবেন না। তারপর একটা সময় জেনে ফেলেছে যে তিনি হাঁটতে পারেন, আর মিসেস রোজারিও জেনে গেছেন ওদের সুড়ঙ্গ খোঁড়ার কথা। দুই দলেরই দুর্বলতা রয়েছে, পরে সমঝোতায় আসতে পেরেছে সহজেই। ওরা ব্ল্যাকমেল করেছে মিসেস রোজারিওকে, আর তিনি করেছেন ওদেরকে। ওরা কী করছে সেটা না জানার ভান করে থেকেছেন তিনি। বিনিময়ে ওরা ফাঁস করে দেয়নি যে তিনি হারতে পারেন,
আপনি যখন বাড়ি এলেন মিসেস ওয়াগনার, তখন একজোট হয়ে গেছে ওরা। ওদের কাছে হুমকি হয়ে গেলেন আপনি। একটা কিছু বুদ্ধি করে আপনাকে তাড়ানোর চিন্তা করতে লাগলো। এই সময় টেলিভিশনে দেখালো দ্য উইজার্ড অব ওজ ছবিটি। তা থেকেই কাকতাড়ুয়া বানানোর বুদ্ধিটা মাথায় ঢুকলো ওদের। তাজ্জব ব্যাপার, কলিগ বললেন। হ্যাঁ মিস্টার কলিগ, তবে ওদের চেয়ে অনেক চালাক আপনি। কি? হ্যাঁ, আপনি ঘুণা অক্ষরে ভাবতে পারেননি যে মিসেস রোজারিও ভ্যারমিয়ারের একটা কফি নিয়ে সন্তুষ্ট নন। বুঝতে পারেননি আসল জিনিসটাই তিনি চান। চট করে ম্যান্টেলের উপরের ছবিটার দিকে চোখ চলে গেল কলিগের। নিউম্যানদের সঙ্গে আরও কিছু চুক্তি হয়েছিল মিসেস রোজারিওর। কিশোর বলল, তিনি একটা ভাগ নেবেন। শুধু একটা ছবি হলেই চলবে, একটা ভ্যারমিয়ার। ঈশ্বর! চিৎকার করে বলতে গিয়েও কণ্ঠস্বর নামিয়ে ফেললেন কলিগ। উঠলেন, পায়ে পায়ে গিয়ে দাঁড়ালেন ছবিটার কাছে। ভালো করে দেখে বললেন, এটাই মিউজিয়াম থেকে চুরি করে আনা। দেখেই চেনা উচিত ছিল। কফিটার কি হলো? পুড়িয়ে ফেলা হয়েছে। ফায়ারপ্লেসে কয়েক টুকরো পোড়া ক্যানভাস পেয়েছি আমি, তুলে এনে রেখে দিয়েছি। যেটা দেখছেন এখন, সেটা সত্যি মিউজিয়াম থেকে চুরি করে আনা হয়েছে আজ। বন্দরের সব ছবি দেখলেন, অথচ ভ্যারমিয়ারটা যে নেই এটা আপনার নজর এড়িয়ে গেল। যে ভাববে তাকেই অবাক করবে ব্যাপারটা, তাই না? আমি আমি খুব উত্তেজিত ছিলাম। না, তা ছিলেন না। আসলে আজ বিকেলেই ছবিটা আপনি এখানে দেখেছেন। আপনার মতো মানুষের চোখে ছবি না পড়ার কথা নয়। ছবিটার চারপাশের দেয়ালের কাগজ যে কারো চোখে পড়তে বাধ্য, ভালো করে তাকালে। এটা দেখেই বুঝে গেলাম মিসেস রোজারিও চোরের সঙ্গে হাত মিলিয়েছেন। চোরের সঙ্গে হাত মিলিয়েছেন। আগের ছবিটা আর একটু বড় ছিল, এটা কিছুটা ছোট, ফলে ফ্রেমের চারপাশে কাগজ বেরিয়ে আছে। ফ্রেমের নিচে চাপা পড়েছিল বলে রং নষ্ট হয়নি। বাইরের অংশে যেমন মলিন হয়ে গেছে আমি জানতাম। নকল ছবিটার চেয়ে আসল ছবিটা ছোট, তাই অনুমান করতে কষ্ট হলো না। মিউজিয়ামের আসল ছবি এখন মিসেস রোজারিওর ঘরে ঝোলানো, আর একটা উপায়েই সেটা তিনি পেতে পারেন, নিউম্যানদের সঙ্গে হাত মিলিয়ে। নিশ্চয় আপনার চোখে পড়েছে ছবিটা মিস্টার কলিগ। ছোট তাও দেখেছেন, বুঝে গেছেন এটা মিউজিয়ামেরই ছবি, তবু কাউকে কিছু বলেননি। বললামই তো। গাল চুলকালেন মিস্টার কলিগ। মিউজিয়ামে ডাকাতি হয়ে যাওয়ায় খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। উত্তেজিত? না, তা নয়। উত্তেজিত আপনি মোটেও হননি, বরং খুব শান্ত ছিলেন, যেটা অস্বাভাবিক লেগেছে আমার কাছে। তাছাড়া হাত পা বেঁধে মুখে তোয়ালে গুজে আলমারির ভেতরে পড়ে থাকা মানুষ এতটা শান্ত থাকলে সন্দেহ হবেই। তখন থেকেই আপনার কথা ভাবতে আরম্ভ করেছি, ছবিটার কথাও। আমি আপসেট হয়ে গিয়েছিলাম। শুনলই না যেন কিশোর। মিসেস রোজারিও পালানোর পর ছবিটা দেখেছি আরও ভালো মতো। ক্যানভাসের রঙ আঠা আঠা। পুরনো ছবির যেমন শুকিয়ে শক্ত হয়ে যায় তেমন নয়। ব্যাপারটা লক্ষ্য করেননি মিসেস রোজারিও। হয়তো আসল ছবিটা তিনি কখনো ছুঁয়ে দেখেননি, আর নিউম্যানদের তো লক্ষ্য করার সময়ই ছিল না। আসল ছবির জন্যে সাংঘাতিক ঝুঁকি নিয়েছিলেন মিসেস রোজারিও। তার মানসম্মান সব কিছু। হয়তো অন্যের বাড়িতে অন্যের দয়ায় থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলেন তিনি। তাই তিনি চাইছিলেন এমন কিছু যা থেকে মোটা টাকা আসবে, বাকি জীবনটা আরামে কাটাতে পারবেন। এত ঝুঁকি নিয়ে কি তিনি পেলেন? একটা জাল ছবি। মিস্টার কলিগ, মিসেস রোজারিও যখন একটা জাল ছবি পেয়েছেন, ব্রড আর নরিটাও একই জিনিস পেলে খুব একটা অবাক হওয়ার কিছু আছে কি? এমন একজন মানুষের আঁকা ছবি, যিনি হুবহু আসলের মতো করেই এঁকে ফেলেন। থেমে দম নিল কিশোর, তারপর আবার বলতে লাগলো, শুক্রবারে আপনার বেড়াতে যাওয়ার কথা। সবগুলো জাল ছবি ঝুলিয়ে দিয়ে আসলগুলো নিয়ে যাওয়ার প্ল্যান করেছিলেন আপনি। আজকের চুরির পর আর আপনার ঘাড়ে কোনো দোষ পড়তো না, ছবিগুলো পাওয়া না গেলে। আর সেজন্যই মিসেস রোজারিওর ঘরের ছবিটার প্রতি কারো দৃষ্টি আকর্ষণ করতে চাননি। তাহলে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল আপনার। আর এই কারণেই নিউম্যানদের কাছ থেকে ছবিগুলো উদ্ধারের পরেও ভ্যারমিয়ারটা যে নেই এ কথা বলেননি কাউকে।
ভেবেছিলেন পরে খুঁজে বের করবেন, আর যেহেতু ডাকাতি হয়েছে, এক আধটা ছবি পাওয়া না গেলেও আপনার ঘাড়ে দোষ চাপাতে যেত না কেউ। তেমন মনে করলে আসল ভ্যানমেয়ারটা মিউজিয়ামের দেয়ালে ঝুলিয়ে দিতেন। আবার আছে তো আপনার কাছেই। কেউ কল্পনা করতে পারতো না যে আপনি এই কাজ করেছেন, কিন্তু আপনার কপাল খারাপ। সমস্ত ছবি এখন বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করানো হবে। বাঁচতে আর পারবেন না। আসল ছবিগুলো কোথায় মিস্টার কলিগ? আপনার শান্তা মনিকার অ্যাপার্টমেন্টে। ম্যান্টেলের উপরে ঝোলানো ছবিটার কাছে এসে দাঁড়ালেন ইয়ান ফ্লেচার। ছবির এক জায়গায় আঙুল ছুঁয়ে জোরে চাপ দিলেন। চোখের সামনে নিয়ে এলেন আঙুলটা। একবার তাকেই বলে উঠলেন, একটা সার্চ ওয়ারেন্ট দরকার। জ্বলন্ত দৃষ্টিতে কিশোরের দিকে তাকালেন কলিগ। পারলে চোখের আগুনেই ভস্ম করে ফেলেন। বিচ্ছুর ছেলে, ইবলিশ। গায়েই মাখল না কিশোর। নিউম্যান আর মিসেস রোজারিওর জন্যে দুঃখই হয় আমার। বেচারারা এত ঝুঁকি নিয়েও কিছুই পেল না। এক গাদা জাল ছবির জন্যে এখন জেল খাটতে হবে। কল্পনা করতে পারেনি একজন মাস্টার জালিয়াতের কবলে পড়ে এমন একটা স্যাক খাবে। 22 অপরাধ ঢেকে রাখা খুব মুশকিল, মন্তব্য করলেন বিখ্যাত চিত্র পরিচালক মিস্টার ডেভিস ক্রিস্টোফার। তার অফিসে বসে আছেন। বিশাল ডেস্কের ওপর খোলা পড়ে আছে রবিনের দেয়া ফাইলটা। সবটাই মন দিয়ে পড়েছেন। তিন গোয়েন্দার দিকে তাকিয়ে মাথা ঝাঁকিয়ে বললেন, আরেকবার কংগ্রাচুলেশন জানাচ্ছি তোমাদেরকে। একই সঙ্গে দুই দল চোর অপারেশন চালাচ্ছে যে এ কথা আন্দাজ করা সহজ কাজ নয়। একের বুদ্ধির কাছে পরাস্ত হতে হলো অন্য দলটাকে। নিউম্যানরা সুড়ঙ্গ খুঁড়েছে, অত্যন্ত সাদামাঠা ব্যাপার। ওদের তুলনায় কলিগের সূক্ষ্ম বুদ্ধি অনেক বেশি। আসল আর নকল বোঝা খুবই কঠিন। রবিন বলল, এখন বুঝতে পারছি আসল ছবির আকারে কেন ছবি আঁকার অনুমতি দেন না মিউজিয়াম কর্তৃপক্ষ। কিছুটা বড় কিংবা ছোট করে আঁকতে বলেন, জালিয়াতির ভয়ে। পরিচালক বললেন, যাই হোক, ফাইলটা মন দিয়ে পড়লাম। চমৎকার একটা কেস, আজব কাকতারুয়া। তবে তোমরা যে গিয়ে এই কেসে জড়িয়েছ তা জেনে মোটেও অবাক হইনি আমি। রকি বিচের এত কাছে এরকম একটা রহস্যময় কাণ্ড ঘটতে থাকবে আর তিন গোয়েন্দার নেক নজরে পড়বে না, এ কি হয়? হাসল রবিন। ফাইলটা বন্ধ করে রবিনের দিকে ঠেলে দিলেন পরিচালক। কাহিনীটা ভালো লেগেছে আমার। ছবি করা যায় কি না ভাববো। তবে কয়েকটা প্রশ্নের জবাব জানা দরকার। যেমন ধরো, ব্রড আর নরিটা কী করে একজন ইংরেজ লর্ডের মতো সম্মানিত লোকের কাছ থেকে প্রশংসাপত্র আনতে পারল? ওদের আসল নাম নিউম্যান নয় স্যার, জবাব দিল কিশোর। আসল নাম ক্লাইভ। তাই নাকি? হ্যাঁ, রবার্ট ক্লাইভ। তার স্ত্রীর নাম ডলিনা ক্লাইভ। জন্ম ইভেলিন বেলরিজে। অনেক ছদ্মনাম রয়েছে ওদের। চুরি করার লম্বা আন্তর্জাতিক রেকর্ড রয়েছে। ইংল্যান্ড থেকে প্লেনে করে আসছিল দুজনে। পরিচয় হয় আরেক দম্পতির সঙ্গে, আসল নিউম্যান দম্পতি, ইংরেজ লর্ডের বাবুর্চি আর খানসামা। অনেক দিন কাজ করে অবসর নিয়ে চলেছিল ফ্লোরিডায় বাকি জীবন কাটাতে। নিউ ইয়র্কে প্লেন বদল করে ওরা। ওদের সঙ্গে কথা বলে এটা বুঝে ফেলেছে ক্লাইভ যে আমেরিকায় কোনো বাড়িতে কাজ করার জন্যে রেফারেন্স দরকার হলে নিউম্যানদেরকে সেটা অবশ্যই দেবেন লর্ড কপারফিল্ড। পরে কাজে লাগতে পারে ভেবে লর্ডের নাম ঠিকানা লিখে রেখে দিয়েছিল সে। চলে এসেছিল লস অ্যাঞ্জেলসে। তখন কিংবা তার আগে থেকেই হয়তো মসবি মিউজিয়াম লুট করার প্ল্যান করে ফেলেছে ওরা। সময় নষ্ট করেনি। ইংল্যান্ড থেকে আসার সপ্তাহখানেক পরেই চলে গেল রেভারলি হিলের অ্যাপয়েন্টমেন্ট এজেন্সিতে। পুলিশ চেক করে দেখেছে ওয়াগনার হাউসে আসার আগে কয়েকটা চাকরির অফার ফিরিয়ে দিয়েছে ক্লাইভ দম্পতি, অবশ্যই নিউম্যানদের ছদ্মবেশে। ওগুলোর বেতনও ছিল ওয়াগনার হাউসের চেয়ে অনেক বেশি। তার মানে পরিচালক বললেন ওরা অপেক্ষাই করছিল ওয়াগনার হাউসে ঢোকার জন্যে। ভাগ্য ভালো, তাড়াতাড়ি পেয়ে গেছে। বছর খানেকও অপেক্ষা করতে হতে পারত ওদের। মিসেস রোজারিও চাকর বাকর বেশি তাড়াতো বলেই এত জলদি পেয়ে গেছে। শুধু মসবি হাউসে লুট করার আশায় বসে থাকেনি ক্লাইভেরা। কিশোর বলল, লস অ্যাঞ্জেলসের অনেকবারই ঠিকানা জোগাড় করেছে,
যেগুলোতে লোক দরকার হয়। আর ওসব জায়গায় চুরি করারও অনেক জিনিস আছে, এই যেমন অলংকার, ছবির মতো দামি দামি জিনিস। মাথা দোলালেন পরিচালক। এরকম লিস্ট রেখে আরেকটা ভুল করেছে। তবে অপরাধীরা ভুল করে বলেই ধরাও পড়ে। লিস্ট করার আগেই অবশ্য আরেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিল ওরা। লর্ড কপারফিল্ডকে ফোন করেছে রেফারেন্স জোগাড়ের জন্যে। যদি আসল নিউম্যানরা ফোন করতো কোনো কারণে, তাহলে এজেন্সি যে ফোন করেছিল তাকে সেটার ব্যাপারে কৌতূহলী হয়ে উঠতে পারতেন তিনি। উঠেছেন। ওরকম ব্যাপার ঘটে গেছে। মিউজিয়ামে যেদিন চুরি হয়েছে তার আগের দিন এজেন্সিকে ফোন করেছিলেন লর্ড। এজেন্সির সঙ্গে সঙ্গে মিসেস রোজারিওকে ফোন করে সাবধান করে দিয়েছে যে নিউম্যানদের ব্যাপারে সন্দেহ আছে, ওরা আসল লোক নাও হতে পারে। তিনি বলে দিয়েছেন না হলে নেই, তাতে কিছু এসে যায় না। এরকম কাজের লোক আজ জীবনে পাননি। লোক যেই হোক, কাজ পেলেই তিনি খুশি। দুর্ভাগ্য মহিলার, পরিচালক বললেন। একেবারে কক্ষিগত করে ফেলেছিল তাকে শয়তান লোকগুলো। নিজের দুর্ভাগ্য নিজেই টেনে এনেছেন বেশি লোক করতে গিয়ে। নইলে পঙ্গু সাজার কি দরকার ছিল? মহিলার জন্য সত্যিই দুঃখ হয়। শান্তা বারবারায় পুলিশ তাকে ধরেছে। পেট্রোল ফুরিয়ে গিয়েছিল, টাকা পয়সা সঙ্গে নিতে পারেননি। পেট্রোল কেনার জন্য পাম্পে একটা আংটি দিতে চেয়েছিলেন। সন্দেহ হলো ওদের মহিলার আচরণে। পুলিশকে ফোন করলো ওরা। কী শাস্তি হবে? কিছু বলেছে পুলিশ? জেলে যাবেন না, বয়সটা তাকে বাঁচিয়ে দিয়েছে। তাছাড়া আগের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তার জন্যে একজন উকিলও ঠিক করেছে এলিজা ওয়াগনার। বদমেজাজি কোনো সন্দেহ নেই, তবে মনটা খুবই ভালো মেয়েটার। প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, মিসেস রোজারিওর জন্য মনই খারাপ হয়ে গেছে তার। হ্যাঁ, ভালো মেয়ে, বোঝাই যাচ্ছে। কাকতাড়ুয়ার এই ব্যাপারটা অনেক বদলে দিয়েছে এলিজাকে। ঠিক করেছে আর ইউরোপে ফিরে যাবে না, চ্যাপারেল ক্যানিয়নেই বাস করবে। নতুন করে চাকর বাকর জোগাড় করে নেবে, বাড়ির দেখাশোনা ভার নিজেই নেবে, সময় কাটাবে নানা রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করে। ইতিমধ্যেই কথা বলে ফেলেছে ইউসিএলএল এর মেডিকেল সেন্টারের সঙ্গে। ভলান্টিয়ারের কাজ করতে চায়। পাগলামি সেরে যাচ্ছে আর কি। তবে একটা ব্যাপার এখনও একই রকম রয়েছে, বদলায়নি। মুসা বলল, পোকামাকড় এখনও দেখলে ঘাবড়ে যায়। মৌমাছি দেখেই সেদিন যা চিৎকার শুরু করেছিল, পোকামাকড়ের ভয়টা কোনো দিনই যাবে না ওর। ভালো কথা মনে করেছ। হাত তুলল পরিচালক। ডক্টর রেন, তার কি অবস্থা? এখনও ওখানেই আছেন, কিশোর বলল। পিঁপড়ে নিয়ে গবেষণায় ব্যস্ত, পাহাড়ে পাহাড়ে ঘোরেন। আর জন ডিলনকে আবার পুলম্যান হিসেবে চাকরিতে বহাল করেছে এলিজা। ভেরি গুড। খুশি হলেন মিস্টার ক্রিস্টোফার। চমৎকার একটা উপন্যাসের হ্যাপি এন্ডিং এর মতো। তবে রহস্য কাহিনী তো একটু অন্যরকম। যাই হোক, বেশ মজার। গল্পটায় ন্যূনতম নতুনত্ব আছে। ঠিক বলেছেন স্যার, মুসা বলল। ওরকম পাজি কাকতাড়ুয়ার পাল্লায় জীবনে পড়িনি, কোনো দিন আর পড়তেও চাই না। ভাগ্যিস ওটা মানুষের কাজ, ভূত পেতের নয়। ভূতের ভয়টা তোমার এখনও গেল না। এত ক্যারাত আর জুডো শিখেও ওগুলো স্যার মানুষের উপর খাটানো যায়, ভূতের গায়ে লাগে না। বেশি বাড়াবাড়ি করতে গেলে ঘাটটা ধরে মটকে দেবে। ওরকম করে মরার চেয়ে ভয় পেয়ে বেঁচে থাকাও অনেক ভালো। তা যা বলেছ। মুসার দর্শন শুনে না হেসে পারলেন না মিস্টার ক্রিস্টোফারের মতো গম্ভীর মানুষও। রবিনার কিশোরের মুখে হাসি। সমাপ্ত।